পাকিস্তান দেশটার নাম শুনলেই চোখে ভেসে ওঠে কিছু ভুকানাঙ্গা মানুষের ছবি। पाकिस्तान के बहुत से खानदान गुर्बत की लकीर से नीचे जिंदगी गुजारने पर मजबूर हैं। मकान नहीं है, झोंपड़ी च रहने ਸਾਡੇ ਕੋਲ ਕੋਈ ਖਾਣ ਵਾਸਤੇ ਕੋਈ ਸ਼ੈ ਨਹੀਂ, ਕੋਈ ਕਾਰੋਬਾਰ ਨਹੀਂ। ਅਸੀਂ ਬੜੇ ਤੰਗ ਹੈਗੇ ਆ, ਸਾਨੂੰ ਕੋਈ ਦੱਸੋ ਹੁਣ ਅਸੀਂ ਕਿੱਥੋਂ ਖਾਈਏ ਪੀਏ। অথবা অন্তর্দ্বন্দ্ব বা গৃহযুদ্ধ, অথবা বলা যেতে পারে দেশটার নামের সঙ্গেই জড়িয়ে গেছে সন্ত্রাসবাদ। Mr. President, Pakistan is another state sponsor of terror. Because Pakistan is not faithful in fighting terrorism. And that I have introduced that legislation. It's one of the consequences for Pakistan being two-faced. They say they fight terrorism, but yet they support terrorism. The risk of terrorism from extremism inside of Pakistan, extremism that flows in from Afghanistan via Pakistan. Now, these are very real risks that the Indian people are right to address. আজকের দিনে ভিখারি আর সন্ত্রাসবাদী এই দুটো প্রোডাক্টই শুধুমাত্র মেড ইন পাকিস্তান ছাপ নিয়ে ঘুরে বেড়াতে পারবে। কিন্তু একটা সময় ছিল যখন পাকিস্তানকে মনে করা হতো এশিয়ার ইকোনমিতে সবচেয়ে ব্রাইট স্পট। ভারত বা শ্রীলঙ্কা নয়, সাউথ কোরিয়া, জাপানের মতো দেশের অর্থনীতির সাথে পাকিস্তানকে তুলনা করা হতো। আর বললে অবাক হয়ে যাবেন যে পাকিস্তানকে তাদের থেকেও এগিয়ে রাখা হতো। With the enterprise that typifies its new independent outlook, Pakistan has been holding an international industries fair in Karachi. Many countries have been exhibiting, and Great Britain has been very much on the spot, showing a variety of manufactures. This is the contrasting picture of a growing new country, Pakistan. Pakistan is one of the few countries of Asia which have a favorable balance of trade with the hard money nations of the world. Modern planes, too, contribute to the economy of Pakistan. Hauling tourists or cargo, the planes place the nation only hours away from all the world markets. সি বিচের আনন্দ নেওয়ার জন্য বালি বা মরিশাস নয়, পাশ্চাত্যের লোকদের পছন্দের গন্তব্য ছিল পাকিস্তানের বিচগুলো। In the same latitude as California, its gleaming beaches and mild water provide a perfect playground, privacy off the beaten path. ভাবতেই অবাক লাগছে, তাই না? ঠিক যেই সময়তে নিউ ইয়র্ক টাইমসের মতো নিউজ পেপারে ভারতের দারিদ্র্যের ব্যাপারে নিয়মিত লেখালেখি হতো, বলতে গেলে ভারতকে প্রায় খরচের খাতায় দিয়ে দিয়েছিল পশ্চিমের কেষ্টবিষ্টুরা, তখন পাকিস্তানি হয়ে উঠেছিল তাদের আদরের নয়নের মণি। 1966-এ ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছিল পাকিস্তানের পাবলিক প্রাইভেট মডেল নাকি ভারত, চীন, মালয়েশিয়া, সাউথ কোরিয়ার মতো কম ডেভেলপ দেশের জন্য আদর্শ হওয়া উচিত। আজ এই সব বড় বড় মিডিয়া হাউসের বিদগ্ধজনেরা কি বলবেন জানি না, তাদের প্রিয় ছাত্র যার নাকি ভবিষ্যতে সবার মুখ উজ্জ্বল করার কথা ছিল, সেই পাকিস্তান আজ ফেলটু মারছে, আর মাঝখান থেকে অন্য কেউ এসে বছরের পর বছর বেশি নম্বর পাচ্ছে। এটা যে তাদের হজম হচ্ছে না সেটা বুঝতে বাকি নেই। আজ আমরা আলোচনা করব পাকিস্তান কিভাবে এক সময়তে ক্লাসের ফার্স্ট বয় থেকে এখন একদম ফেলটু মারাদের দলে চলে গেল, অর্থাৎ কিনা ফেইল স্টেট হয়ে গেল। আর আমেরিকা, ইউরোপ যারা হলো ক্লাস টিচার, তাদের ভবিষ্যৎবাণীকে মিথ্যা প্রমাণ করে ভারত এগিয়ে গেল সুপার পাওয়ার হওয়ার পথে। অনুরোধ করব লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবার জন্য, যাতে এই ধরনের অ্যানালিসিস ধর্মী ভিডিও আরও আপনাদের কাছে পৌঁছতে পারে। নাইনটিন 1960 থেকে 1970 এই দশকটাকে যদি আমরা দেখি তাহলে দেখব ভারতের অর্থনীতি তখন গড়ে 3.33% রেটে গ্রো করছে। পশ্চিমের বিদগ্ধজনেরা একে হিন্দু রেট অফ গ্রোথ বলে অভিহিত করতেন। পশ্চিমের এলিটদের মধ্যে এই হিন্দু ফোবিয়া বা হিন্দু বিদ্বেষটা আজকের নতুন কিছু নয়। যা কিছু হিন্দু সবই খারাপ, সবই ব্যাকওয়ার্ড, এই ধারণাটা যে ওদের স্কলারদের মধ্যে পর্যন্ত ছিল, এই হিন্দু রেট অফ গ্রোথ টাইপের নামকরণেই সেটা পরিষ্কার বোঝা যায়। আজ যখন ভারত 7% রেটে গ্রো করছে আর দুনিয়ার ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি হয়ে উঠেছে, তখন পাশ্চাত্যের ওই সবজান্তা অর্থনীতিবিদরা তাদের নোটসগুলোকে জঞ্জালে ফেলে দিয়ে নতুনভাবে লিখেছেন কিনা, নাকি সেই একই নোটস তারা নামি দামি ইউনিভার্সিটিগুলোর ক্লাসরুমে উগরে দিয়ে চলেছেন, সেটা আমার জানা নেই।
আপনাদের মধ্যে যারা ইউএস ইউরোপ থেকে ইকোনমিক্স নিয়ে পড়েছেন তারা প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানাবেন। যাই হোক, ফেরত যাই 1960-র দশকে। 1965-এ ভারতের অর্থনীতির সংকোচনও ঘটে, অর্থাৎ গ্রোথ নেগেটিভ 2.6-এ নেমে যায়। চীনের আক্রমণ এর একটা বিশাল কারণ ছিল। সেখানে সেই একই দশকে পাকিস্তানের জিডিপি গ্রোথ ছিল গড়ে 6.8%। এই সময়কে পাকিস্তানের স্বর্ণযুগ বলা হয়। জেনারেল আইয়ুব খানের নেতৃত্বে সেই সময়তে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর জোর দেওয়া হয়েছিল। ফাইন্যান্স মিনিস্টার মোহাম্মদ শোয়েব প্রাইভেটাইজেশনকে ভীষণভাবে গুরুত্ব দিতে শুরু করেন। পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন তৈরি করা হয়, যেটা প্রাইভেট সেক্টরকে ক্যাপিটাল দিয়ে সাহায্য করত। মানে ধরুন, নতুন কোনো কোম্পানিকে কাজ শুরু করতে হলে যে ইনিশিয়াল টাকাটা দরকার সেটা সে কি করে পাবে? কেউ তো সাহস করে নতুন কোম্পানিতে টাকা ঢালার রিস্কটা নেবে না। তাই এই ব্যাপারে এগিয়ে এলো পাকিস্তানের সরকার। কিন্তু এই টাকাটা কিভাবে ব্যবসাতে খাটানো হবে সেটা পুরোপুরি ছেড়ে দেওয়া হয়েছিল ওই প্রাইভেট কোম্পানিগুলোর হাতে। সেখানে সরকারের কেউ নাক গলাতো না। ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউশন, ন্যাশনাল ইনভেস্টমেন্ট ট্রাস্ট ইত্যাদি তৈরি করা হলো। এই সবের ফলে অনেক নতুন ইন্ডাস্ট্রি গড়ে উঠলো, মেইনলি কটন, টেক্সটাইল, জুট ইত্যাদি। অর্থাৎ যেই সময়তে নেহেরুর সোশ্যালিজমের চাপে ভারতের অর্থনীতি একদম খাবি খাচ্ছিল, যেখানে সব কিছু সরকারি উদ্যোগে সরকারের কন্ট্রোলে হবে এই নীতিই চলছিল, কোনো প্রাইভেট এন্টারপ্রেনারশিপকে উৎসাহ দেওয়া হতো না। কিন্তু তখন পাকিস্তান কিন্তু একটা প্রাইভেট এন্টারপ্রেনারশিপ বা বাণিজ্যিক উদ্যোগের একটা মহল তৈরি করেছিল নিজেদের অর্থনীতিতে। সাথে এগ্রিকালচারকেও গুরুত্ব দেওয়া হয়েছিল। এগ্রিকালচার ডেভেলপমেন্ট ব্যাংক অফ পাকিস্তান তৈরি হয়েছিল, যেটা শুধু যে চাষিদের নয়, গ্রামের কুটির শিল্পগুলোকেও ঋণ দিয়ে সাহায্য করত। সব মিলিয়ে পাকিস্তানের অর্থনীতিতে বলতে গেলে একটা জোয়ার এসেছিল। পাকিস্তানের ব্যাংকগুলোতে ডিপোজিটের অ্যামাউন্ট 5 গুণ বেড়ে যায় আর ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা 11 গুণ হয়ে ওঠে। মানে ভারতের গ্রোথ রেটটা যে কম ছিল, যাকে হিন্দু রেট অফ গ্রোথ বলা হতো, তার কারণ হলো নেহেরুর সোশ্যালিজম, আর দোষ হয়ে গেল হিন্দু ধর্মের। কি আজব, তাই না? যাই হোক, 60-এর দশকে পাকিস্তান আন্তর্জাতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। 1959-এ আমেরিকার প্রেসিডেন্ট আইজেনহাওয়ার পাকিস্তানে বেড়াতে আসেন। শুধু তাই নয়, পরবর্তী প্রেসিডেন্ট জেএফ কেনেডির ওয়াইফ জ্যাকলিন কেনেডিও পাকিস্তান বেড়াতে আসেন 1962-তে। এবারে তাকায় আজকের দিনের দিকে। 2006-তে জর্জ ডাব্লিউ বুশ শেষবারের মতো পাকিস্তান ভিজিট করেন। তারপর আর কোনো ইউএস প্রেসিডেন্ট পাকিস্তানকে একটা পদের দেশ বলেই মনে করেনি যেখানে তারা বেড়াতে আসতে পারেন। ট্রাম্প আজ আসিফ মুনির আর শাহবাজ শরীফের দরাজ প্রশংসা করছে। ভারত যখন এত বড় দাগা দিয়েছে আমেরিকাকে, তাই ভারতকে দেখিয়ে দেখিয়ে পাকিস্তানি লিডারদের হোয়াইট হাউসে ডেকে নিয়ে গিয়ে বার্গার, পাস্তা এইসব খাওয়াচ্ছে আদর করে, কিন্তু সাধারণ পাকিস্তানিদের ইউএসএ ঢোকা বন্ধ করে দিয়েছে। আর দেবে নাই বা কেন? আমরা পশ্চিমবঙ্গের চপ শিল্প নিয়ে এত মজা করি, কিন্তু সত্যি কথা হলো আজকের দিনে পাকিস্তানের বেগার ইকোনমি বা ভিখারি শিল্প বিভিন্ন দেশে দেশে ছড়িয়ে পড়েছে। বলতে গেলে পাকিস্তানের একমাত্র মাল্টিন্যাশনাল কোম্পানি হলো ওদের এই ভিখারি শিল্প। 90% of all beggars arrested in the foreign countries are Pakistanis. The embarrassing data has been revealed in one of Pakistan's Senate standing committees. Growing number of beggars from Pakistan were moving abroad. সৌদি আরব, দুবাই, ইউএস, ইউরোপ সব জায়গায় এই নেটওয়ার্ক কাজ করছে, আর আজকের দিনের ভ্যালু হলো বছরে 42 বিলিয়ন। খুব অবাক লাগছে, তাই না? আসলে অবাক হওয়ার কিছু নেই। ওই যে পাকিস্তানের স্বর্ণযুগের কথা বললাম, 60-এর দশক, ওই সময় পাকিস্তানের ইকোনমির উত্থানের কারণটা এবার বলি, তাহলেই বুঝতে পারবেন যে আজকের পতনের সবচেয়ে বড় কারণও সেটাই। দেখুন, পাকিস্তানের জেনারেল আইয়ুব খানের আর ফাইন্যান্স মিনিস্টার মোহাম্মদ শোয়েবের নেতৃত্বে সরকারি উদ্যোগে প্রাইভেটাইজেশনের উপর একটা গুরুত্ব দেওয়া হয়েছিল, সেটা আগেই বলেছি। সরকার প্রচুর অর্থ দিয়ে সাহায্য করত প্রাইভেট কোম্পানিগুলোকে, আর তার ফলে প্রাইভেট এন্টারপ্রেনারশিপের জোয়ার এসেছিল। কিন্তু সরকার এই টাকা পেল কোথা থেকে? এর উত্তরটা দিলেই বুঝতে পারবেন যে পাকিস্তান আজও যেমন ভিখারি, সেই দিনও সেরকম ভিখিরিই ছিল। ইউএস থেকে ডলার এসে ভরে উঠত পাকিস্তানের ভিক্ষার পাত্র। 1947-এ স্বাধীন হওয়ার পরই আমেরিকা পাকিস্তানকে বেছে নেয় এই চত্বরে সোভিয়েত রাশিয়াকে কাউন্টার করার জন্য। 1951 থেকে 2012 পর্যন্ত মোট 67 বিলিয়ন আমেরিকা পাকিস্তানকে দিয়েছে। এই পড়ে পাওয়া 14 আনাই পাকিস্তানের ইকোনমিকে টেনে তুলেছিল 60-এর দশকে। তবে এই আমেরিকান ভিক্ষে বিভিন্ন দশকে বিভিন্ন রকম ছিল। আমেরিকার কাছে পাকিস্তানের গুরুত্ব যেরকম বেড়েছে কমেছে, সেই রকম আমেরিকার অনুদানের পরিমাণও বদলেছে।
আপনাদেরকে আমেরিকার সেন্টার অফ গ্লোবাল ডেভেলপমেন্টের সাইট থেকে এই যে গ্রাফটা দেখাচ্ছি এটাকে খুব ভালো করে দেখুন। বিভিন্ন বছরে পাকিস্তান ইউএস এর কাছ থেকে কতটা ভিক্ষা পেয়েছে তার একটা ডিটেল চিত্র এখানে পেয়ে যাবেন। 1957 থেকে শুরু করে বছরে প্রায় 1.5 থেকে 2 বিলিয়ন ইউএস ডলার পেত পাকিস্তান শুধু আমেরিকা থেকে। 1962-তে পাকিস্তান ইউএস এর থেকে প্রায় 2.3 বিলিয়ন পায়, যেটা সেই দশকের সর্বোচ্চ। আজকের দিনে যার ভ্যালু হলো 14.8 বিলিয়ন, যেটা পাকিস্তান এক বছরেই পেয়েছে। আর সেই বছরে পাকিস্তানের জিডিপি কত ছিল? ফেডারেল রিজার্ভের ডেটা অনুযায়ী আজকের দিনের ভ্যালুতে 1962-তে পাকিস্তানের জিডিপি ছিল 63 বিলিয়ন ইউএস ডলার। অর্থাৎ কিনা 63 বিলিয়ন ইউএস ডলারের মধ্যে 14.8 বিলিয়ন হলো আমেরিকা থেকে পাওয়া ভিক্ষের টাকা। মানে জিডিপির প্রায় 24%ই হলো অন্যের দয়ার দান। অবশ্য আমেরিকার টাকা কখনোই মুফতে কেউ পায় না, এটা দয়ার দানও নয়। পাকিস্তানকে এই ইউএস এর দানের মূল্য চোকাতে হয় সবসময়ই। কিন্তু সেই গল্পে একটু পরে আসছি। ফেরত আসছি 60-এর দশকের পরে 70-এর দশকে। এই সময় দেখুন ইউএস এর অনুদানের পরিমাণটা কমে আসতে থাকে। এর কারণ কি? এর কারণ হলো পাকিস্তান তখন ভেতরে ভেতরে নিউক্লিয়ার বোমা বানানোর কাজ শুরু করে দেয়, যেটা আমেরিকা আজ করতে পারে। মে 1974-এ ভারত প্রথম নিউক্লিয়ার টেস্ট করে পোখরানে, যার নাম ছিল অপারেশন বুদ্ধ। এর পাশে পাকিস্তানও যে হাত গুটিয়ে বসে নেই সেটা বুঝতে বেশি বুদ্ধির দরকার পড়ে না। তাই আমেরিকা আস্তে আস্তে ভিক্ষার ঝুলিটা কমিয়ে আনছিল। 1978-এ ইউএস প্রেসিডেন্ট জিমি কার্টার নিশ্চিতভাবে বুঝতে পারেন যে পাকিস্তান পরমাণু বোমা বানানোর ব্যাপারে অনেকটাই এগিয়ে গেছে। তাই এই অনুদানের ব্যাপারটা একদম বন্ধ করে দেন। কিন্তু সেটা হয়েছিল খুব ক্ষণস্থায়ী। কারণটা কি? কারণ এক বছরের মধ্যেই অর্থাৎ 1979-এ সোভিয়েত রাশিয়া আফগানিস্তান দখল করে, আর পাকিস্তানের গুরুত্ব আবার বেড়ে গেল আমেরিকার কাছে। পরবর্তী এক দশক ধরে আবার ভিক্ষার ঝুলি ভরে উঠতে লাগলো। বিলিয়নস অফ ডলার তখন পাকিস্তান হয়ে আফগানিস্তানে যেত। সেই টাকাতে পাকিস্তানের বুকে মুজাহিদিন গোষ্ঠী তৈরি হয়, যার কর্ণধার ছিল ওসামা বিন লাদেন। যেই ওসামা বিন লাদেন পরে আমেরিকার এনিমি নাম্বার 1 হয়ে ওঠে। আর এই ইউএস ফান্ড কিন্তু শুধু আফগানিস্তানের জন্যই ব্যবহার করত পাকিস্তান সেটা নয়, এই ইউএস ফান্ডই ব্যবহার হয়েছিল কাশ্মীরে সন্ত্রাসবাদকে ছড়িয়ে দিতে, যার ফলশ্রুতি হলো কয়েক লক্ষ কাশ্মীরি পণ্ডিতকে বাস্তুভিটে ছেড়ে চলে আসা কপরদক শূন্য হয়ে। 80-র দশকের শেষের দিকে এই ঘটনা ঘটেছিল। আজ যারা মনে করেন যে আমেরিকা খুব মহান দেশ, ভারতের বিশাল বন্ধু, তারা মনে রাখবেন আমেরিকাই কিন্তু পাকিস্তানের সন্ত্রাসবাদের সবচেয়ে বড় স্পন্সর। আমেরিকার ওয়ার ইকোনমি বা যুদ্ধ শিল্পের জন্যই বেঁচে আছে পাকিস্তানের ভিক্ষা শিল্প, আর তার ভুক্তভোগী আমাদের ভারতবাসীরা। 1990-তে সোভিয়েত রাশিয়ার পতন ঘটে, তাই পাকিস্তানের গুরুত্ব আবার কমতে শুরু করে আমেরিকার কাছে। 2001-এ আমেরিকার বুকে 9/11-এর ঘটনা আর আফগানিস্তানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ ঘোষণা, এই দুটো ঘটনার পর পরবর্তী দশকে পাকিস্তানের গুরুত্ব আবার বেড়ে গেল আমেরিকার কাছে, আর সেই মতো ভরে উঠতে লাগলো ভিক্ষার ঝুলি। আর সেই দশকেই আমরা দেখেছি ভারতের বুকে একের পর এক সন্ত্রাসবাদী আক্রমণ, যার মধ্যে 26/11ও কিন্তু ছিল। আর শুধু আমেরিকাই নয়, পাকিস্তান বিশ্বের বিভিন্ন দেশের কাছে হাত পেতে বলতে গেলে ভিখারিদের একদম মিস্টার ওয়ার্ল্ড হয়ে উঠেছে। পাকিস্তান হলো সারা পৃথিবীর প্রথম ইসলামিক রিপাবলিক। 50 কি 60-এর দশকে ভাবা হচ্ছিল যে পাকিস্তানি ইসলামিক দুনিয়াকে নেতৃত্ব দেবে, পাকিস্তানের নেতৃত্বে গড়ে উঠবে পৃথিবী জোড়া ইসলামিস্তান। এই রকমই দাবি করেছিল পাকিস্তানের মুসলিম লীগ। বলতে গেলে সৌদিকে প্রায় ওপেন চ্যালেঞ্জ দিচ্ছিল এই ব্যাপারে। কিন্তু 60-এর দশকে যখন আমেরিকা পুরোপুরি পাকিস্তানকে পকেটে পুরে নেয়, তখন বিভিন্ন মুসলিম দেশগুলোর কাছে অপ্রিয় হয়ে ওঠে পাকিস্তান। কারণ আমেরিকা ছিল ইসরায়েলের বন্ধু আর ইসরায়েল ছিল আরব দুনিয়ার শত্রু। কিন্তু আগেই বলেছি যে 60-এর দশকের সময় থেকে আমেরিকা পাকিস্তানকে অনুদান দেওয়া কমিয়ে দেয়। তখন পাকিস্তান আবার আরব দুনিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত করার দিকে নজর দেয়। সৌদি আরবে পাকিস্তান 20,000 সৈন্য পাঠায় সৌদি কিং, তাদের পরিবার এবং সৌদির বড় বড় তেলের খনিগুলোকে রক্ষণাবেক্ষণে সাহায্য করার জন্য। আর তার ফলে পাকিস্তান সৌদি থেকেও অনুদান পেতে লাগলো বিরাট অঙ্কে। কিন্তু কথায় বলে পড়ে পাওয়া 14 আনা বেশি দিন কপালে টেকে না।
অর্থাৎ কিনা যেই সমৃদ্ধির পেছনে পরিশ্রম নেই সেই সমৃদ্ধি বেশি দিন স্থায়ী হয় না। 70-এর দশকের থেকেই পাকিস্তানের সমৃদ্ধি নিম্নমুখী হতে শুরু করে। কারণ হলো এই যে অর্থ যা পাকিস্তান ইউএস বা সৌদি আরব থেকে পেত সেটা দেশের অর্থনীতির সার্বিক উন্নতির জন্য ব্যয় না করে পাকিস্তান ব্যবহার করত নিজেদের মিলিটারির পেছনে আর সন্ত্রাসবাদ শিল্পকে গড়ে তুলতে। সাধারণ মানুষের আর্থিক উন্নতিতে নয়, এমনকি 60-এর দশকের স্বর্ণযুগেও শিক্ষা, স্বাস্থ্য এই সবগুলোকে কোনো রকম গুরুত্বই দেওয়া হয়নি। শিক্ষা বলতে সেই মাদ্রাসা শিক্ষা, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ওপরে জোর তো দেওয়া হলো, কিন্তু সেখানে যে হিউম্যান ক্যাপিটালটা দরকার, যে মেধার দরকার, সেই মেধার উন্নতির কোনো চেষ্টাই করা হয়নি। বরং এটাকে চাপা দিতেই সবসময় ইসলামের জিগির তুলে রাখাকে, ভারত বিরোধিতা আর হিন্দু বিরোধিতাকে উস্কানি দেওয়াকে বেশি প্রাধান্য দেওয়া হতো, যাতে সাধারণ মানুষ এই ইসলামের আফিংয়ে বুঁদ হয়ে থাকে আর পাকিস্তানের সেনাবাহিনী একটা আনকোশ্চেন অথরিটি ভোগ করে নিজেদের আখেরটাকে গুছিয়ে নিতে পারে। IMF থেকে আজ পর্যন্ত পাকিস্তান 25 বার ধার কর্জ করেছে, যার টোটাল অ্যামাউন্ট হলো 48 বিলিয়ন। অপরদিকে একটা পিছিয়ে থাকা ইকোনমি হয়েও ভারতকে 1990-র পর থেকে কোনোদিন আর কারুর কাছে হাত পাততে হয়নি। নেহেরুর সোশ্যালিজমের নাগপাশ থেকে ভারত আস্তে আস্তে মুক্ত হতে শুরু করে। আজ ওয়ার্ল্ড ব্যাংক, IMF সহ সব জায়গাতে ভারত দান করে আর পাকিস্তান সেই দানের টাকাতে পেট চালায়। কারণ ভারতের আজকের যে সমৃদ্ধি সেটা কারুর অনুদানের উপর দাঁড়িয়ে নয়, শুধুমাত্র ভারতের কোটি কোটি মানুষের পরিশ্রমের ফসল। আর পরিশ্রম করে যেই মানুষটা একদিন সাফল্যের চূড়াকে ছুঁতে পারে সেই মানুষটার আত্মবিশ্বাস যে অন্য লেভেলের হবে সেটা বলে দেওয়ার দরকার নেই। অন্যের ধমক চমককে সে কোনো তোয়াক্কাই করবে না, একটা দেশের ক্ষেত্রেও সেটাই কিন্তু সত্যি। তাই পাকিস্তান যখন আজ আমেরিকা আর চীনের মধ্যে কাকে মনিব করবে সেই নিয়ে দরদস্তুর করছে দুই দেশের সাথে, তখন আজ ভারত কিন্তু আমেরিকা আর চীনের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার সাহস দেখাতে পারছে। এবারে আশা করি বুঝেছেন যে যেই বিদেশি অনুদান বা ভিক্ষের উপরে ভরসা করে 60-এর দশকে পাকিস্তান হয়ে উঠেছিল এশিয়ার ব্রাইটেস্ট স্পট, সেই অনুদানের উপর নির্ভরশীলতা আজকে পাকিস্তানকে একটা ফেইল স্টেট বানিয়েছে। আর এই জন্যেই বলেছিলাম যে বিনা কারণে আমেরিকা কখনো কারোর জন্যে $1 খরচ করে না। আমেরিকা যে ভিক্ষেটা পাকিস্তানকে দিয়ে চলেছে এত বছর ধরে, সুদে আসলে তার হিসেব বুঝে নিচ্ছে আমেরিকা, আর তার মূল্য চোকাতে হচ্ছে ওদের দেশের সাধারণ মানুষকে। কিন্তু এর থেকে চাইলেও আজ পাকিস্তানের মুক্তি নেই। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান একটু ট্যাফু করেছিল বলে ব্যাস আজ ওকে জেলে পচতে হচ্ছে। এই আমেরিকার নাক পাশে যাতে বাংলাদেশ না পড়ে সেই চেষ্টা করতে গিয়ে আজ শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তো এবার আসে এই বাংলাদেশের কথাতে, যা ছিল তখন পূর্ব পাকিস্তান। 1971-এ পূর্ব পাকিস্তানের আলাদা হয়ে যাওয়াটা দ্বিতীয় বিশাল কারণ পাকিস্তানের অর্থনীতি দুর্বল হয়ে যাওয়ার। যখন ভারত ভেঙে পাকিস্তান তৈরি হয় তখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুদিকে সমান সমৃদ্ধিশালী ছিল, কিন্তু আস্তে আস্তে পশ্চিম পাকিস্তান অনেক বেশি সমৃদ্ধিশালী হয়ে উঠতে লাগলো আর পূর্ব পাকিস্তান শুরু থেকেই বৈষম্যের শিকার হয়ে উঠল। গ্রিন রিভলিউশনের সুযোগ সুবিধা সব পশ্চিম পাকিস্তানি পেয়েছিল। রাস্তাঘাট সহ বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরির কাজ পশ্চিম পাকিস্তানে বেশি হতে লাগলো। পশ্চিম পাকিস্তানের একটা বিশাল বাজার হয়ে উঠল এই পূর্ব পাকিস্তান, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের তৈরি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট বিক্রি হতো পূর্ব পাকিস্তানে। পূর্ব পাকিস্তান ছিল মেইনলি কৃষি নির্ভর অর্থনীতি। পূর্ব পাকিস্তানের থেকে পশ্চিম পাকিস্তানে জীবনযাত্রার মান অনেক উন্নত ছিল। বলতে গেলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের কাছে একটা কলোনি ছাড়া বিশেষ কিছু ছিল না। এর ফলে পূর্ব পাকিস্তানে একটা বিক্ষোভ জমতে শুরু করে। তারপর ভারত এগিয়ে এসে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে। বলতে গেলে ভারতের দয়াতে বাংলাদেশ মুক্তি পায়। এবার পূর্ব পাকিস্তান ভেঙে বেরিয়ে যাওয়াতে পশ্চিম পাকিস্তানের কারখানাগুলো ধুঁকতে শুরু করলো, কারণ তারা যে জিনিসগুলো তৈরি করতো সেইগুলো কেনার আর এখন কেউ নেই। ওষুধপত্র, সিমেন্ট, জুতো, বিভিন্ন যন্ত্রাংশ এই সবগুলো পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে বিক্রি করতো চড়া দামে। এগুলো এখন কে কিনবে? এবার উল্টো দিক থেকে খুব কম দামে চা, জুট, টেক্সটাইল ইত্যাদি পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে যেত। এগুলো এখন অন্য জায়গা থেকে পাকিস্তানকে কিনতে হবে। এর ফলে দুদিক থেকে পশ্চিম পাকিস্তানের অর্থনীতি বিশাল ধাক্কা খেল। সাথে পূর্ব পাকিস্তানের জুট, টেক্সটাইল ইত্যাদি রপ্তানি করে পাকিস্তান প্রচুর বিদেশি মুদ্রা আয় করত। সেটাও বন্ধ হয়ে যাওয়াতে বিদেশি মুদ্রার ভান্ডারেও ঘাটতি দেখা দিল।
অপরদিকে স্বাধীন হওয়ার পর বাংলাদেশ কিন্তু পেয়ে গেল ভারতের বাজারকে। তাদের জুট, টেক্সটাইল ইত্যাদি পাকিস্তানের বদলে ভারতে পাঠাতে খরচও কম। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এর একটা রিসার্চ পেপার ডেসক্রিপশনে দিয়েছি, সেখানে খুব বিস্তারিতভাবে বলা আছে যে এই বাংলাদেশ ভাগ হয়ে বেরিয়ে যাওয়াটা পাকিস্তানের অর্থনীতিতে একটা বিশাল ঝটকা দিল। বাংলাদেশ কিন্তু ভারতের কাঁধে ভর দিয়ে নিজের অর্থনীতিকে চাঙ্গা করতে শুরু করলো। পাকিস্তানের আজকের এই দশার আরেকটা বড় কারণ হলো পাকিস্তানের মিলিটারি ডিক্টেটরশিপ। বলতে গেলে আর্মি ওখানে ডিক্টেটরের মতো দেশকে চালায়। আপনারা অনেকেই হয়তো বলবেন যে আরব দেশগুলোতেও তো ডিক্টেটরশিপ চলছে, ওদের তো অর্থনীতি খুব ভালো। দেখুন, ওদের দেশ তেলের অফুরন্ত ভান্ডারের উপর দাঁড়িয়ে রয়েছে, তাই কাউকে খুব একটা কাজকর্ম করে খেতে হয় না। তেল বিক্রি করে যে অগাধ টাকা হয়, সরকার সেটা জনগণকে বিলিয়ে দেয়। রাজস্বী খালে ওদের দেশের জনগণ জীবনযাপন করে, তাই দেশের সরকারের প্রতি সেরকম কোনো ক্ষোভ ওদের নেই। তাও আরব স্প্রিংয়ের মতো গণবিদ্রোহ মাঝে মাঝে দেখা দেয়, যদিও সেটাকে দমন করা খুব কঠিন নয়। অপরদিকে চীনে ডিক্টেটরশিপ রয়েছে, কারণ চীনের কমিউনিস্ট পার্টি তীব্র জাতীয়তাবাদী একটা পার্টি। চীনের ওপর আমাদের কেস স্টাডিটা যদি না দেখে থাকেন তাহলে দেখার অনুরোধ রইল, অনেক কিছু জানতে পারবেন। এছাড়াও পৃথিবীর বিভিন্ন জায়গাতে যে ইসলামিস্ট বা কমিউনিস্ট ডিক্টেটরশিপগুলো আমরা দেখতে পাই, যাদের তেলের টাকা নেই বা জাতীয়তাবাদ নেই, আছে শুধু রিলিজিয়ান বা আইডিওলজি, সেই সব দেশগুলোর আজ কিন্তু খুবই হাল খারাপ। পাকিস্তান সেই রকমই একটা দেশ। আজ পর্যন্ত কোনো প্রাইম মিনিস্টার তার পুরো মেয়াদ কমপ্লিট করে উঠতে পারেনি। 1947-এ ভারত আর পাকিস্তান দুজনেই স্বাধীন হয়। 1949-এ ভারতের সংবিধান তৈরি হয়, যা পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান। কিন্তু পাকিস্তানের সংবিধান তৈরি করতে লেগে যায় 9 বছর। 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, 28টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চলকে একত্রিত করতে ভারতকে কিন্তু কোনো ঝামেলাই পোয়াতে হয়নি। আর মাত্র 2টো মেইন ল্যাঙ্গুয়েজ, যথাক্রমে উর্দু আর বাংলা, এই নিয়ে মারামারিতে পাকিস্তানের 9 বছর লেগে গিয়েছিল একটা সংবিধান তৈরি করতে। ভাবুন এদের কি অবস্থা। এছাড়াও পূর্ব পাকিস্তানকে সাংবিধানিকভাবে বঞ্চিত করার প্রচেষ্টা তো ছিলই। একমাত্র ইসলাম আর ভারত বিরোধিতা ছাড়া যে তাদেরকে এক সূত্রে গেঁথে রাখার মতো আর কিছু নেই, সেটা পাকিস্তানের জন্মলগ্নেই পরিষ্কার হয়ে গিয়েছিল। এর মধ্যে জিন্নার মৃত্যু হয় 1948-এ, তারপর লিয়াকত আলী খানের হত্যা হয় 1951-এ। এই 9 বছরে কোনো ইলেকশনও হয়নি পাকিস্তানে। 1956-এ চতুর্থ প্রয়াসের পর একটা নড়বড়ে সংবিধান খাড়া হয়, কিন্তু এর মেয়াদ মাত্র 2 বছর ছিল। 1958-এ সংবিধানকে বাতিল করে পাকিস্তানের প্রেসিডেন্ট ইস্কান্দার আলী মির্জা মার্শাল ল চালু করেন। সেই সময় তিনি আর্মি জেনারেল আইয়ুব খানকে পাশে পেলেও পরের বছর আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে সরিয়ে নিজেই প্রেসিডেন্ট হয়ে বসেন। শুরু হয় পাকিস্তানের বুকে প্রথম মিলিটারি ডিক্টেটরশিপ। এরপর আসে 60-এর দশক। যদিও বলেছি এই সময় পাকিস্তানের অর্থনীতির উন্নতি হয়, কিন্তু একটা বড় ভুল আইয়ুব খান করে বসেন। 1965-এ তিনি ভারতকে আক্রমণ করে বসেন। ভেবেছিলেন চীনের কাছে হেরে ভারত অলরেডি নড়বড়ে অবস্থাতে আছে, তাই খুব সহজেই পাকিস্তান ভারতকে হারিয়ে কাশ্মীরকে দখল করতে পারবে। কিন্তু ফল হলো উল্টো, শোচনীয় পরাজয় হয় পাকিস্তানের। আইয়ুব খানের জনপ্রিয়তা একদম তলানিতে গিয়ে পৌঁছলো। অবশেষে 1969-এ আইয়ুব খান রিজাইন করেন এবং 1970-তে পাকিস্তানে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়, স্বাধীনতা 23 বছর বাদে। অপরদিকে ভারতে ততদিনে 4 বার নির্বাচন হয়ে গেছে। পশ্চিম পাকিস্তানে পাকিস্তান পিপলস পার্টির জুলফিকার আলী ভুট্টো জয়লাভ করে, কিন্তু সেই জয়কেও ছাড়িয়ে যায় শেখ মুজিবরের আওয়ামী লীগ। বিশাল ভোটে জয়ী হয়ে শেখ মুজিবর পুরো পাকিস্তানে সরকার গঠনের মতো জায়গাতে চলে আসে। বেগতিক দেখে ভুট্টো পাকিস্তান আর্মির সাহায্যে পূর্ব পাকিস্তানে জেনোসাইড শুরু করলে ভারত এগিয়ে আসে পূর্ব পাকিস্তানকে সাহায্য করতে, আর স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। ভারতের কাছে হারের পর ভুট্টোর জনপ্রিয়তা কমতে শুরু করলে ভুট্টো আর্মিকে ব্যবহার করে ক্ষমতাতে টিকে থাকে। কিন্তু 1977-এ ভুট্টোকে সরিয়ে জেনারেল জিয়াউল হক আবার মিলিটারি ডিক্টেটরশিপ চালু করেন আর ভুট্টোর ফাঁসি হয়। অর্থাৎ 1958-এর পুনরাবৃত্তি আমরা আবার দেখলাম 1977-এ। এবার সেই একই ঘটনা ঘটে 1999-এ, যখন পারভেজ মুশারফ একটা মিলিটারি কুপের মধ্যে দিয়ে নওয়াজ শরীফকে সরিয়ে তৃতীয় মিলিটারি ডিক্টেটরশিপ কায়েম করে। যখন নির্বাচিত সরকার দেশ শাসনের পুরোভাগে রয়েছে, তখনও আসল ক্ষমতা কিন্তু আর্মির হাতে।
আজও এর কোনো অন্যথা নেই। বলতে গেলে জন্মের প্রথমেই যে গণতন্ত্র কোমর ভেঙে একদম মুখ থুবড়ে পড়েছিল পাকিস্তানে, আজ পর্যন্ত সেই কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। যেই দেশে একটা স্ট্রং লিডারশিপ নেই, সেই দেশের অর্থনৈতিক উন্নতিও যে সম্ভব নয় সেটা বলে দিতে হবে না। তাই ভিখারি দশাই ওদের ভবিতব্য। অপরদিকে ভারত অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে। 1962-তে চীনের কাছে যুদ্ধে হার, 1975-এ ইমার্জেন্সি, 1991-এ ইন্ডিয়ার ব্যাংক্রাপসি, কিন্তু কোনো সময় কিন্তু আর্মি দেশের গণতান্ত্রিক সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করেনি। আসলে পাকিস্তানের জন্মই হয়েছে শুধুমাত্র হিন্দু বিদ্বেষের উপর ভিত্তি করে। কেউ যখন বিদ্বেষ আর হিংসার দ্বারা চালিত হয় তখন সে বিপথে যাবেই। সেই বিদ্বেষ আর হিংসা একদিন নিজের কাছেই ফেরত এসে নিজেকে ধ্বংস করে। ইতিহাস তার সাক্ষী আছে, পাকিস্তানও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকের মতো এপিসোড এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের দিন আবার অন্য কোনো টপিকে আমাদের নিজস্ব অ্যানালিসিস নিয়ে। যেতে যেতে অনুরোধ করব, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।